দ্য ডিজিটাল এডুকেটরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের থেকে শুরু করছি প্রত্যেকটা যে আমাদের সপ্তাহের বচনগুলো তাদের 5টা যে বচন রয়েছে ডিটেলস আলোচনা করার। 5টা বচনে আমি 5টা ছোট ছোট ভিডিও করবো, তোমরা প্রত্যেক দিন পর পর দেখে নেবে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর দেরি না করে ওই ছকটা যে বলেছিলাম সেই ছকটাকে মাথায় করো, ছকটাকে মনে করো এবং সুন্দর করে ভিডিওটা বুঝে নাও। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ভিডিও, দেরি না করে একদম। তাহলে প্রথমে জানবো নিষেধক বচন কি। ঠিক আছে, সবার আগে জানবে নিষেধক বচন কি। দেখো কি বলেছে, কোনো বচনের যা ঘোষণা করা হয়, কোনো একটা বচনে যা কিছু বলা হলো, ঘোষণা করা হলো মানে কি বলা হলো, তাকে নিষেধ করলে বা অস্বীকার করলে, তাকে যদি আমি অস্বীকার করি যে বচনটি পাওয়া যায় তাকে কি বলা হয়, সেটিকে ওই মূল বচনের নিষেধক বচন বলা হয়। তাহলে এটা সংজ্ঞাটা মনে রাখবে, এসিকিউর জন্য তোমাদের এটা কাজে চলে আসবে। ঠিক আছে, নিষেধক বচনকে বিরুদ্ধ বচন বা অস্বীকৃতিও বলা হয়ে থাকে। নিষেধক বচন অ্যাকচুয়ালি ওই বিরুদ্ধ বচনকেই বলা যেতে পারে বা পরিপূরক বচনকেই বলা যেতে পারে। মানে কি, মূল একটা বচন, আমি ভাত খাবো, এবার এই আমি ভাত খাবোর সঙ্গে যদি আমি না জুড়ে দিই আমি ভাত খাবো না, তাহলে কি হলো, আমি নিষেধ করে দিলাম। তাহলে মূল বচনের সঙ্গে যখন নিষেধ করবে, মূল বচনের সঙ্গে কি বলে, মূল বচন যে যা ঘোষণা করা হবে আমি ভাত খাবো, এই ভাত খাবো বিষয়টাকে যদি আমি না করে দিই তাহলে হয়ে গেল নিষেধ বচন। তো এটাই বলা হয়েছে, এটাকে অস্বীকৃতিও বলা হয়, আবার কি বলা হয়, বিরুদ্ধও বলা হয়। তাহলে আসলে একটি বচনকে নিষেধ করা মানে অন্য একটি বচনকে স্বীকার করা। যখন তুমি একটা বচনকে নিষেধ করছো, বারণ করছো, তার মানে অন্য একটাকে কি করছো, স্বীকার করে নিচ্ছ। এই কি বলেছে দেখো, স্বীকার করে, যেমন পারদ কঠিন ধাতু, পারদ কঠিন ধাতু, এই বচনটি সে অস্বীকার করা মানে কি বলতো, পারদ কঠিন ধাতু নয়, এটাকে তুমি মেনে নিচ্ছ, বচনটাকে কি করছো, স্বীকার করে নিচ্ছ। তুমি যখনই বলছো পারদ কঠিন ধাতু, এটাকে অস্বীকার করে দাও, তার মানে কি পারদ কঠিন ধাতু নয়, এটা তুমি মেনে নিচ্ছ। আমার খিদে পেয়েছে, এটা একটা বচন। এবার যখন তুমি বলছো আমার খিদে পায়নি, তার মানে কি তোমার যে খিদে পায়নি এটা স্বীকার করে নিচ্ছ। তাহলে দেখো, একটাকে অস্বীকার করা মানে আরেকটাকে স্বীকার করা। ঠিক আছে, এটা হচ্ছে নিষেধক বচন। তো এই মূল বচনের সঙ্গে বাংলায় কি থাকতে পারে, নয়, নহে, নি, না ইত্যাদি শব্দ যোগ করে, এবং ইংরেজিতে নো, নট, বাই, নো মিনস, ডু নট ইত্যাদি শব্দ যুক্ত করে নিষেধক বচন গঠন করা হয়। তাহলে নিষেধক বচন কী কী দিয়ে গঠন করা হয়, তুমি যখনই দেখবে কোনো বাক্যে বা বচনের মধ্যে নয়ের চিহ্ন আছে, নহে আছে, নি আছে, না আছে, তখনই মনে রাখবে যে এটা একটা কিন্তু কি বচন, নিষেধক বচন। কি বচন এটা, নিষেধক বচন। অবশ্য সাংকেতিক যুক্তিবিজ্ঞানে নয়, না ইত্যাদি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার না করে কেবল একটি শব্দ সমষ্টি মূল বচনের পূর্বে ব্যবহার করা হয়, নিষেধক বচন গঠন করা হয়। একটা শব্দ সমষ্টি এখানে কিন্তু ব্যবহার করা হয়, না, নয় এগুলো কিন্তু বিশেষ ব্যবহার করা হয় না। একটা শব্দ সমষ্টি আছে, সেই শব্দ সমষ্টিটা কি বলতো, এমন নয় যে, এই শব্দ সমষ্টিটাকে কিন্তু ব্যবহার করা হয়। নিষেধক বচনকে বোঝানোর জন্য যে শব্দ সমষ্টিটা ব্যবহার করা হয় বা যে যোজকটাকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে এমন নয় যে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই শব্দ সমষ্টিকে নিষেধের প্রতীকরূপ ব্যবহার করলে উপরে এই যে আমরা যে বচনগুলো করব, এই বচনগুলোকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে। কিভাবে দেখো, এমন নয় যে রাম বুদ্ধিমান, তাহলে এটার মূল বচনটা কি ছিল, রাম, এটার মূল বচনটা ছিল রাম বুদ্ধিমান, রাম কি বুদ্ধিমান, এটা ছিল। এবার এটার নিষেধক হয়েছে কি, এমন নয় যে রাম বুদ্ধিমান। এটা যদি আকারটা করি কি হবে বলতো, নট পি করো, তাহলে রাম বুদ্ধিমান নয়, আমি রাম বুদ্ধিমান এটার পরিবর্তে পি নিলাম। তারপরে দেখো, এমন নয় যে বরফ শীতল, এমন নয় যে বরফ শীতল, তাহলে কি প্রথমেই এটা বচনটা কেমন ছিল, বরফ শীতল, এই বচনটাকে আমি নিষেধ করছি, তখন আমি এটা কিন্তু স্বীকার করে নিচ্ছি যে বরফ শীতল নয়। এমন নয় যে মৃত ব্যক্তি কথা বলতে পারে, তাহলে মৃত ব্যক্তি কথা বলতে পারে, এটা ছিল হচ্ছে মূল বচন ছিল হচ্ছে এইটুকু, তারপরে না যুক্ত করে এটাকে স্বীকার করে, এটা হচ্ছে মৃত ব্যক্তি কি না কথা বলতে পারে না, তার মানে কি মৃত ব্যক্তি কথা বলতে পারে না, স্বাভাবিক মৃত ব্যক্তি কখনই কথা বলতে পারে না। চলো, এখানে আমরা বুঝতে পারলাম নিষেধক বচন কি, নিষেধক বচনের কোন কোন শব্দযোগ আমরা গঠন করি, আর নিষেধক বচনকে বোঝানোর জন্য আমরা কোন শব্দ সমষ্টিকে প্রয়োগ করি। ঠিক আছে, যে ছকটা বলেছিলাম সেই ছকটারই কিন্তু ডিটেলস আলোচনা। এবারে সাংকেতিক যুক্তিবিজ্ঞানে এমন নয় যে, এই শব্দ সমষ্টির পরিবর্তে একটি প্রতীক চিহ্ন মূল বচনের পূর্বে ব্যবহার করা হয়। এই যে প্রতীক, নিষেধক বচনের প্রতীক বা চিহ্নটা কি আমরা জেনে এসেছি, এই চিহ্নটা হচ্ছে কার্ল। কি চিহ্ন, কার্ল, এই যে ঢেউ খেলানো চিহ্ন, ঢেউ খেলানো চিহ্ন, তো এই চিহ্নটার নাম হচ্ছে কার্ল। কি চিহ্ন, কার্ল। এই চিহ্নটিকে ইংরেজিতে বলা হয় কার্ল, অথবা বলা হয় টিল্ড বলা হয়। কি বলা হয়, টিল্ড, দুটো নাম রয়েছে, একটা হচ্ছে কার্ল অথবা টিল্ড। তোমরা কার্লটাই সহজ, সেটাকে মনে রাখবে।
আর বাংলায় ঢেউ চিহ্ন বলা যেতে পারে। কি চিহ্ন? ঢেউ, সমুদ্রের ঢেউ। ঢেউ কি চিহ্ন? এটা ঢেউ। তাহলে দেখো আমরা নিষেধক বচনের জন্য যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে টিল্ট অথবা কার্ল। অবশ্য সব যুক্তিবিজ্ঞানীরাই যে নিষেধের জন্য একই প্রতীক ব্যবহার করেছেন তা নয়। এই যে নিষেধ চিহ্নের জন্য যে কার্ল চিহ্ন ব্যবহার করেছে সব যুক্তিবিজ্ঞানীগুলো যে ওরা যে একই চিহ্ন ব্যবহার করছে এমনটা নয়। রাসেল ও হোয়াইটহেড নিষেধ প্রতীক হিসেবে কিন্তু কার্ল প্রতীকটি ব্যবহার করেছেন। আবার কোনো যুক্তিবিজ্ঞানী কি করেছেন? বিয়োগ চিহ্ন কিন্তু দিয়েও নিষেধক বচন গঠন করেছেন। আবার আমরা এখানে রাসেল ও হোয়াইটহেড গৃহীত নিষেধক প্রতীক ঢেউকেই কিন্তু নিষেধের জন্য গ্রহণ করব। তাহলে এমন নয় যে কথাটা শব্দ সমষ্টির প্রতীক হলো কি বলতো? কার্ল। এই প্রতীক চিহ্ন ব্যবহারের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যেমন দেখো কয়েকটি উদাহরণ দিয়ে ভালো করে বুঝে নাও যে চিনি হয় মিষ্টি, এটা হচ্ছে মূল বচন, চিনি হচ্ছে মিষ্টি দ্রব্য। এবার যখন আমি এটা নিষেধ করে দেবো কি হবে? এমন নয় যে চিনি মিষ্টি দ্রব্য, আমি নিষেধ করে দিলাম। দেখো এটাকে যখন আমি চিহ্নের আকার প্রতীকের মাধ্যমে করবো, ওই এমন নয় যে জায়গায় শুধু ঢেউ খেলানোর চিহ্নটা দিয়ে দেবো, ঢেউ চিহ্নটা দেবো, তাহলে হয়ে গেল কার্ল চিনি মিষ্টি দ্রব্য। তার মানে চিনি মিষ্টি দ্রব্য নয়। তবে গোলাপ ফুল লাল, এটা যখন আমি বলছি, এটাকে যখন নিষেধ করছি তখন কি হচ্ছে? এমন নয় যে গোলাপ ফুল লাল। তবে আমি যখন কার্ল দিয়ে করছি, কার্ল গোলাপ ফুল লাল, এটা হচ্ছে কি আমাদের নিষেধক বচনের আকার। তবে দেকার্ত হন বুদ্ধিবাদী, এমন নয় যে দেকার্ত বুদ্ধিবাদী, তাহলে কার্ল দেকার্ত বুদ্ধিবাদী, সুন্দর করে আকার দিয়ে দিচ্ছি ব্যাস। তো সুতরাং নিষেধক বচনের যুক্তিবিজ্ঞানসম্মত আকার হলো কার্ল পি। তাহলে এই যে নিষেধক বচনের যদি যুক্তিবিজ্ঞানসম্মত আকারটাকে জানতে চাও সেটা হচ্ছে কি বলতো? কার্ল পি। মনে থাকবে কথাটা। মূল বচন যদি পি হয় তাই নিষেধ হবে কি? কার্ল পি। তাহলে পি যদি সত্য হয় এই কার্ল পি হবে মিথ্যা, আর পি যদি মিথ্যা হয় তাই কার্ল পি হবে সত্য, কারণ এটা উল্টো, এটা উল্টো। মনে থাকবে কথাটা, এটা একে অপরের বিপরীতে থাকবে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে খুব সুন্দরভাবে। তোমরা হয়তো ভাবছো আমি ডেস্কটপের দিকে বারবার দেখছি কেন? ডেস্কটপে দেখছি সময় কতটা হয়েছে, কারণ ভিডিওগুলো আমি বেশি বড় করতে চাই না, ছোটোভাবে কনসেপ্ট ছোটোভাবে তোমরা বোঝো, তাহলে তোমাদের সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান আমি করতে পারবো। ঠিক আছে, চলো। সত্য সারণী, এই নিষেধক বচনের সত্য সারণীটা কেমন হয় সেটা একবার দেখে নাও। দেখো পূর্বে উল্লেখিত হয়েছে যে নিষেধক বচন প্রকৃতপক্ষে একটি সত্যাপেক্ষক যৌগিক বচন। আমরা জানি এই নিষেধক বচনটা কি, আমরা জেনে এসেছি একটা যৌগিক বচন, সত্যাপেক্ষক যৌগিক বচন। কারণ মূল বচনটি সত্য মূল্যের মানে সত্য মিথ্যাত্বের উপর নিষেধ বচনের সত্য মূল্য নির্ভর করে। কারণ এই যে নিষেধ বচনটা যে হচ্ছে, সেই নিষেধ বচনটা সত্য মূল্য কার উপর নির্ভর করছে? ওই যে মূল বচনটার উপর। মূল বচনটা সত্য বা মিথ্যা হলে তারপরে আমি নিষেধ বচনটা সত্য মূল্য বের করতে পারছি। নিষেধক বচনের অন্তর্গত মূল বচনটি সত্য হলে নিষেধক বচনটি কী হয় বলতো? মিথ্যা হবে। আর মূল বচনটি যদি মিথ্যা হয় তাহলে নিষেধক বচনটি কী হবে? সত্য হবে। তাহলে এটার একটা সত্য সারণী হওয়া দরকার। দেখো এই সত্য সারণীতে আমি দেখিয়েছি যে পি ধরো মূল বচন, পি হচ্ছে মূল বচন, আর মূল বচনটা কি? মূল বচনটা দেখো সত্য টি, তাহলে কি নিষেধক বচনটি কি হবে? দেখো নিষেধক বচনটি হয়ে যাবে আমাদের মিথ্যা, এটাই হবে। কারণ যদি আমি বলি আমি ভাত খাবো, এটাকে যদি সত্য বলি তাহলে আমি ভাত খাবো না, এটা কি মিথ্যা হয়ে যাবে না? আবার যদি বলি আমি ভাত খাবো, এটা মিথ্যা কথা, আমি খাবো না, তার মানে কি আমি খাবো নাটা সত্য হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সত্য। তাহলে মূল বচন নিষেধক বচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূল বচন যদি সত্য হয় তাহলে আমাদের নিষেধক বচন হয়ে যায় মিথ্যা, আর যদি মূল বচন যদি মিথ্যা হয় তাহলে নিষেধক বচন হয়ে যায় সত্য। এটা মাথায় রাখবে। তাহলে দেখো যেমন উদাহরণটা ভালো করে পড়ো, বরফ শীতল, বরফ হচ্ছে শীতল, এই বচনটি যদি সত্য হয় তাহলে নিষেধক বচনটি কি হবে? আকারটা কেমন দাঁড়াচ্ছে? এমন নয় যে বরফ শীতল, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা হবে। আর বরফ শীতল এই বচনটা যদি মিথ্যা হয় তাহলে নিষেধক বচনটা কী হবে? এমন নয় যে বরফ শীতল, এটা কি সত্য। তাহলে দেখো যখন আমরা দেখছি মূল বচন সত্য হচ্ছে তাহলে নিষেধক বচন কী হচ্ছে? মিথ্যা হয়েছে। আর নিষেধক বচন যদি কী বলে তোমার বরফ শীতল মানে তোমার মূল বচন যদি মিথ্যা হয় তাহলে নিষেধক বচন সত্য হয়ে যায়। এই কারণে নিষেধক বচনকে মূল বচনের বিরুদ্ধ বচন বলা হয়। নিষেধক বচন কিন্তু মূল বচনের বিরুদ্ধ বচন বা পরিপূরক বচন বলা হয়। ঠিক আছে, মনে রাখবে কথাটা। নিষেধকের আবার নিষেধক বচনের আবার নিষেধ হয়, মানে আমি যে বচনটাকে নিষেধ করলাম, নিষেধ করে যেটা বললাম সেই নিষেধকের আবার নিষেধ করা যেতে পারে। কোনো নিষেধক বচনকে যদি নিষেধ বা অস্বীকার করা হয় তাহলে মূল বচনটিকে পাওয়া যায়। আমরা যখন কি করব, কোনো নিষেধক বচনকে আবার নিষেধ করব তখন আমরা ফিরে যাব কোথায়? আবার মূল বচনটাকে পাবো। আমরা যেমন বিরুদ্ধ বা পরিপূরক আমরা শ্রেণী পড়ে আসলাম না আগের অধ্যায়ে? সেই পরিপূরক শ্রেণীর জায়গায় পড়েছিলাম যে যখন আমরা কি করছি অযুক্ত করছি তখন বিরুদ্ধ শ্রেণী হচ্ছে, তো বিরুদ্ধ শ্রেণীর যখন বিরুদ্ধ শ্রেণী করছি তখন মূল শ্রেণীতে ফিরছি। তো তেমনি নিষেধক বচনে যখন নিষেধ করব তখন আবার মূল আমরা বচনে ফিরে যাব। অর্থাৎ কোনো সদর্থক বচনকে নিষেধ করে সেই নিষেধক বচনকে যদি আবার নিষেধ করা তাহলে মূল সদর্থক বচনটিকে পাওয়া যায়। চলতি বাংলায় নয় মিলে
হয়ে যায় হ্যাঁ, মানে না না মিলে যাবে, না না মিলে কি হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। মনে থাকবে কথাটা, দুটো যদি নেগেটিভ থাকে তাহলে কী হয়ে যায় পজিটিভ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখো আমার এটা হচ্ছে মূল বচন পি, মূল বচন কি পি, পি সত্য, আমার নিষেধক বচন কী হয়েছিল মিথ্যা, তারপরে আমার আবার মূল বচন মিথ্যা, সে নিষেধক বচন কী হয়েছিল সত্য। এবারে এই নিষেধক বচনে আবার নিষেধক করেছি, দেখো কি কার্ডটি ছিল তার সঙ্গে আরেকটা কার্ড দিয়েছি, তাহলে তখন কি হচ্ছে দেখো, তখন যখন হচ্ছে আমার ভালো করে দেখো এর নিষেধ করব, তাহলে এটা কি এফ আছে, তাহলে এখানে কি হবে টি, আর এখানে যখন আমি এটা নিষেধ বচন নিষেধক বচনটা কী হচ্ছে আর সত্য হচ্ছে, তখন তার নিষেধকের নিষেধ কী হচ্ছে এটা এফ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানকার সত্য মূল্য আর এটা সত্য মূল্যগুলো এক না, তাহলে কি আমি আসলে এই কাল যদি কেটে দিই তাহলে মূল বচনটা পেয়ে যাচ্ছি না আমি, তাহলে মূল বচনের সত্য মূল্য পেয়ে যাচ্ছে কি না, একদমই তাই। তাহলে এই ছিল কিন্তু সত্য সারণী নিষেধক বচনের, এটা হচ্ছে নিষেধক বচনের আর এটা হচ্ছে নিষেধক বচনের নিষেধ, মনে থাকবে কথাটা। তাহলে এই যে নিষেধক বচন নিষেধক বচনের নিষেধ কাকে বলে সেটা তোমাদের প্রশ্ন আসতে পারে, নিষেধক বচনের সত্য সারণী কেমন হতে পারে সেটাও তোমাদের কিন্তু আসতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এরপরের দিন আমরা অন্য একটা সত্যপেক্ষ বচন শুরু করব। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এত সুন্দর করে ছোটো ছোটো করে ভিডিওগুলো দিচ্ছি তোমরা শেয়ার করো, যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে। প্রত্যেকদিন ভিডিও যাচ্ছে, প্রত্যেকদিন দেখো, তোমাদের সিলেবাস তো কমপ্লিট হবেই, তাহলে চিন্তা করার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ।